আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা থেকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই, অনেক শিক্ষার্থীরাই খুব বেশি কনফিউজড হয়ে যায় যে কোন অংশটা আসলে আগে আগে হবে আর কোন অংশটি পরে হবে। আসলে আগে পরে করার কারণে বাক্য কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিনা, বা এটা যদি অল্টারনেটিভ কোনো ওয়েজ থাকে সেগুলো আসলে কিভাবে। এই জন্য অনেক শিক্ষার্থী আমাকে অনেকবার বলেছেন যে স্যার এমন একটা ভিডিও যদি আমাদের জন্য তৈরি করা যায় যেটির মাধ্যমে আসলে আমরা বড় বড় বাংলা সেন্টেন্সগুলো দেখলে সেগুলো খুব ইজিলি যাতে ইংলিশে কনভার্ট করে ফেলতে পারি এবং কনফিউশনস আমাদের দূর হয়। সেটা যদি আপনাদের চিন্তা ভাবনা আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য, এবং এই ক্লাসটি আশা করছি আপনাকে অনেক বেশি সহজ করে দেবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার মাথার পিছনে একটা বড় বাক্য লেখা আছে। এটি দেখলে, এরকম বড় বাক্য দেখলে অনেকের জ্বর চলে আসে। যাদের জন্য জ্বর চলে আসে না এবং যারা খুব সহজে এটি পারবেন, আমি নিশ্চিত না যে আজকে ক্লাসটা তাদেরকে অনেক বেশি বেনিফিটেড করবে কিনা, বাট হ্যাঁ, টেকনিক্সের দ্বারা ইউ ক্যান বি ডেফিনেটলি ভেরি বেনিফিটেড। বাট যাদের অবস্থাটা এইরকম যে আমার একেবারে বেসিক্স থেকেই সমস্যা, বা আমি যা জানি আরও বেটার কোনো ওয়ে জানলে আমার জন্য ভালো, তাদের জন্য আজকে ক্লাসটা একেবারে অনেক বেশি বেনিফিটেড আপনাদেরকে করবে, এতটুকু বলতে পারি। এবং আজকের ক্লাসটা আমি যদি আপনাদেরকে যেটা কন্ডাক্ট করবো সেটি যদি আপনি সম্পূর্ণটি শেষ করেন মনোযোগ দিয়ে, আমি আপনাকে বলতে পারি বড় বড় বাংলা বাক্য দেখলে ট্রান্সলেশন করতে আজকের পর থেকে আপনার ইনশাআল্লাহ আর ভয় লাগবে না। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে স্বপ্নদর্শী শিক্ষার্থীরা সর্বদাই সফল পেশা নিশ্চিত করার জন্য প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে মনের মতো মানুষদের সাথে একটা নির্দিষ্ট স্থানে দক্ষতা চর্চা করে। দ্যাটস আ বিগ সেন্টেন্স। আমরা যখন একটা বড় বাংলা বাক্য দেখি প্রথমে আমরা খুব ভয় পেয়ে যাই, আরে হাউ ক্যান আই ট্রান্সলেট দ্যাট। বাট প্রথমে একটা বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে, আমরা যখন অনুবাদ করি তখন আসলে ভাবের অনুবাদ করি, কখনো কিন্তু আসলে আমরা বাক্যের অনুবাদ ওভাবে করি না। তো কিছু সময় যদি আমরা সরাসরি বাক্যের অনুবাদ পেয়ে যাই দ্যাটস ফাইন, কিন্তু আমাদের ভাবের অনুবাদটা অনেক বেশি জরুরি। ফর এক্সাম্পল, আমি আপনার কথা বুঝতে পারলাম না, আমি আপনাকে বলতে পারি সরি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস অর ইউর সেন্টেন্সেস। এটা একেবারে খুব সহজ ট্রান্সলেশন হয়ে গেল। এটাকে না বলে আমি বলতে পারি সরি আই কুডন্ট ক্যাচ ইউ, আমি আপনার কথা বুঝতে পারিনি। আই কুড নট ক্যাচ ইউ, সংক্ষেপে আমি, তার মানে আমি আপনাকে ধরতে পারিনি। ব্যাপারটা থিং ইজ নট লাইক দ্যাট। আই কুডন্ট ক্যাচ ইউ মানে আমি আপনার কথা বুঝতে পারিনি। ইভেন আমি যদি শুধু সরি বলি, এটা দ্বারাও আমি বুঝতে পারি যে আমি আসলে আপনার কথা বুঝতে পারিনি। যেমন আপনি কোনো একটা কথা বললেন, আমি আপনাকে বললাম সরি, এই সরির সাথে আমার ফেশিয়াল এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে আসলে বোঝানো যায় যে আমি আপনার কথাটা বুঝতে পারিনি। তার মানে ইটস অল অ্যাবাউট দ্য সেন্স, দ্য কনটেক্সট ওভার দিয়ার। সো আমরা যখন ট্রান্সলেট করতে যাব তখন অবশ্যই কনটেক্সটটা আমাদের জানা খুব বেশি প্রয়োজন। তো আমরা এটাকে খুব একটা সহজ বাক্য নিয়েছি, আমরা এটা ক্ষেত্রে এত কিছু আমাদের প্রয়োজন হবে না। আশা করছি আপনাদেরকে সহযোগিতা করবে। প্রথমে ইংরেজি আর বাংলার গঠন শৈলীটা আপনাকে বুঝতে হবে। যে বাক্যটি দিয়ে আমার দাদা শিখেছিল, আমার বাবা শিখেছিল এবং আমি শিখেছিলাম এবং আপনাদের মতো অনেকে শিখেছিলেন, সেই বাক্যটি দিয়ে আজকে শুরু করছি। সেটা হচ্ছে যে আমি ভাত খাই। এই বাক্যটির দ্বারাই বোঝানো যায় যে 3 পুরুষ ধরে কিভাবে আমরা ভাতের প্রতি অনেক বেশি দুর্বল ছিলাম। সো প্রথম বিষয় হচ্ছে, আপনি যখন আমিটাকে দেখেন তখন এটাকে দেখেন এটা একটা সাবজেক্ট, ভাতকে যখন দেখেন এটা একটা অবজেক্ট, আর খাইকে যখন দেখেন এটা একটা ভার্ব। এটাকে যখন আপনি বাংলা করতে যাবেন, বাংলা থেকে ইংলিশ করতে যাবেন, তখন আপনি দেখবেন এটা ইংলিশটা হয় আই ইট রাইস, যেখানে আইটা একটা সাবজেক্ট, ইটটা একটা ভার্ব এবং রাইসটা একটা অবজেক্ট। সো বাংলা থেকে যখন ইংলিশে আপনি কনভার্ট করতে যাচ্ছেন, আপনি দেখেন বাংলা এবং ইংরেজির গঠন কিন্তু আসলে মাই ডিয়ার্স এক না। বাংলা বাক্যের ক্ষেত্রে ভার্বটা হয় শেষে, ইংরেজি বাক্যের ক্ষেত্রে ভার্বটা হয় মাঝে। সো আমরা যখন বাংলা একটা বাক্য দেখি, যেহেতু আমাদের মাদার টাং, যেহেতু আমাদের জন্ম থেকে আমরা যেহেতু বাংলার সাথে অভ্যস্ত, সেই জন্য আমরা যে কোনো বাংলা দেখলে, আমরা যে কোনো ইংলিশ যখন আমরা করতে যাই তখন আমাদের প্রথম আসলে সেন্সটা বাংলাতে আগে মাথায় আসে। সো বাংলায় বোঝাটা খুব বেশি জরুরি। সো আমরা টেন্সের একটা বিষয় আমরা দেখবো যে বড় বড় বাক্যগুলোকে আমরা যখন ভেঙে ছোট করতে যাব তখন প্রথম আমাদের টেন্সের জায়গাটা জানা দরকার। তো এটার জন্য একটা সুন্দর একটা সিস্টেম আছে যেটাকে আমরা বলি লম্ব সিস্টেম, খুব বিখ্যাত একটা সিস্টেম, যে লম্ব ভাঙলে ল, ম এবং ব হয়। বাংলা বাক্যের ভার্বের শেষ অংশ যেটা রয়েছে, এই যে শেষ, এটিকে দেখিয়ে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যদি চিনে ফেলতে পারি, সেটা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পরের বিষয়। বাট প্রথম বিষয় হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আমরা বুঝতে পারি কিনা। তাহলে আপনি প্রথমে দেখেন এই একটা অংশ রয়েছে যেটাকে বলা হচ্ছে খাই, লাস্টে রয়েছে হচ্ছে ই। তো আমাদের লম্বা একটা ফরম্যাট আপনাদেরকে দেখিয়েছি। যদি বাংলা বাক্যের ভার্বের শেষ অক্ষরটা বলতে কি, এইটা, এই শেষ অক্ষরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি ল অথবা ম হয় তাহলে এটাকে আমরা বলবো পাস্ট টেন্স, যদি এটা ব হয় তাহলে এটাকে আমরা বলবো ফিউচার টেন্স, আর যদি এটা ল, ম, ব কোনোটিই না হয় তাহলে সেটিকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। চলুন আরেকবার দেখে নেওয়া যাক।
তার মানে আমি যদি বলি আমি ভাত খাই, লাস্টে রয়েছে ই, আমি সহজ বাক্য দিয়েছি যাতে করে আমরা সবাই রিসিভ করতে পারি। আমি যদি আরেকটা অপশন দিই আমি ভাত খেয়েছিলাম এবং আমি ভাত খাবো, এই তিনটা অংশ যদি দেই, লাস্টে ব যেটা রয়েছে খাবো, লাস্টে ব চলে এসেছে। আমি যেহেতু জানি লম্বর লাস্টে ব থাকলে মানে ভার্বের শেষ অক্ষরটা যদি ব হয় তাহলে সেটা ফিউচার টেন্স। 90% কেসে এটা ঠিক হয়, এক্সেপশন থাকেই, কারণ এমন আসলে না যে বাংলা ভাষা আর ইংলিশ ভাষা দুইটা ভাই মিলে একদম বানিয়েছে যে চলো আমরা দুইজন মিলে দুটো ভাষা বানাই যা সবকিছু এক ভাষা আরেক ভাষাতে থাকবে। ব্যাপারটা এইভাবে যেহেতু তৈরি হয়নি, ল্যাঙ্গুয়েজের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, এটা খেয়াল খুশি মতো চলবে, তো এটাকে আপনি কোনোভাবে আটকে রাখতে পারবেন না। তো সেই জন্য ব্যাপারটা হলো যে আমাদের চেষ্টা করা কত বেশি সিমিলারিটি নিয়ে আমরা আসলে এটাকে ক্যাচ করতে পারি। তো প্রথম বিষয় হচ্ছে আমি যেটাকে বলছিলাম যে বাংলা বাক্যের ভার্বের শেষ অক্ষরটা যদি ব হয় তাহলে সেটা হবে ফিউচার, ল ম হলে তাহলে সেটা পাস্ট, আর যদি ল ম ব কোনোটি না হয় তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে ল ম পাস্ট, লম্ব ফার্স্ট, ব ফিউচার, লম্ব নাই প্রেজেন্ট, লম্ব ফার্স্ট, ব ফিউচার, লম্ব নাই প্রেজেন্ট। এভাবে আমার সাথে কয়েকবার প্র্যাকটিস করে ফেলতে পারেন। লম্ব ফার্স্ট, ব ফিউচার, লম্ব নাই প্রেজেন্ট। আমার সাথে বলেন লম্ব ফার্স্ট, ব ফিউচার, লম্ব নাই প্রেজেন্ট। আপনারা অনেকে আমার সাথে বললেন। সো চলুন আমরা দেখি, তাহলে একইভাবে আমরা যদি বলি আমি ইমেল পাঠাবো, তাহলে লাস্টে কি রয়েছে? পাঠাবো, তাহলে লাস্টে থাকলো ব, তাহলে এটা ফিউচার হয়ে গেল। আমি গতকাল আপনার মেইলটি পেয়েছিলাম, লাস্টে কি আছে? ম, পাস্ট। তাহলে আমি যদি বলি আমি প্রতিদিনই আমি 30 থেকে 35টা মেইলের রেসপন্স করি, আসলে এতগুলো সম্ভব না, আমরা 10টা ধরে নিলাম। সো 10 থেকে 15টা মেইলের আমি রেসপন্স করি। তা আপনি যখন বললেন রেসপন্স করি, লাস্টে কি রয়েছে? র, তার মানে ল ম ব কোনোটার মধ্যে পড়লো না, তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স। এখন আমাদের এত কিছু জানার এই যে ছোট্ট বিষয়টা আমরা জানলাম, এবং এই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারলাম যে বড় বড় বাক্য দেখলেও আমরা আসলে কিভাবে সেখান থেকে সেটা প্রেজেন্ট পাস্ট না ফিউচারে আছে এটা বুঝে ফেলবো। ধরুন একটা বাক্য এমন হলো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে লাফিয়ে উঠে রেডি হয়ে দৌড়ে নিচে নেমে একটা রিক্সা নিয়ে মেইন রোডে গিয়ে বাসে উঠে ঝুলতে ঝুলতে অফিসে গিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে রুমে ঢুকে এসিটা হাতে নিয়ে এসিটা টার্ন অন করে সিটে বসে হেলান দিয়ে হা নিঃশ্বাস ছাড়লাম। দ্যাট মাইট বি আ ভেরি লং সেন্টেন্স, বাট এত বড় বাক্যর পরে হচ্ছে যে আপনি হা নিঃশ্বাস ছাড়লাম, এইটা হচ্ছে আসলে মেইন ভার্ব। অনেক বড় বাক্য আপনি দেখলে যখন 4টা-5টা ভার্ব সেখানে থাকতে পারে, সেটি আপনার মুখ্য ব্যাপার হয় না। আপনার মুখ্য ব্যাপার হয় যে ভার্বটি সবার শেষে আছে সেটি হচ্ছে মূল ভার্ব। তো যেহেতু এখানে নিঃশ্বাস ছাড়লামটা সবার শেষে রয়েছে, তাহলে সেটা মূল ভার্ব, এবং ওটার উপর বেস করে আপনার টেন্সটা মূলত নির্ভর করবে। আপনি যদি বলেন যে আমি ঘুমাতে চাই, একেবারে খুব সহজ বেসিক লেভেলের বাক্য বলছি, যাতে করে যারা একেবারে বেসিক লেভেলে যাতে বুঝতে সমস্যা আছে তাদেরও যাতে আজকে ক্লাসটা বুঝতে সমস্যা না হয়। আপনি বলেন আমি ঘুমাতে চাই, এখানে ঘুমানোটাও একটা ভার্ব, চাইটাও একটা ভার্ব। কোনটা মূল ভার্ব হবে? আমরা একটু আগে বলেছি বাংলা বাক্য যেটা সবার শেষে ভার্বটা থাকবে সেটা হচ্ছে মূল ভার্ব। তবে সেই বাক্যটি যেন অবশ্যই রবীন্দ্রনাথ বা কাজী নজরুলের বা জীবনানন্দ দাশের ভার্ব না হয়, কারণ এটা যেন এমন না হয় যে বলেছিল আমায় সে, যেখানে ভার্বটাই সবার আগে আবার সাবজেক্টটা সবার শেষে। আমাদের অবশ্যই চিন্তা করতে হবে সাধারণ একটা বাংলা বাক্যকে ট্রান্সলেট করতে গিয়ে আমরা যাতে জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম আমরা না হয়ে যাই। হ্যাঁ, তো চলুন আমরা যেটা দেখলাম যে এই চাইয়ের লাস্টে যা আছে এটার উপর বেস করে এটা প্রেজেন্ট পাস্ট বা ফিউচার হবে। ঠিক একইভাবে যত বাক্যই আপনি নেন না কেন, সেটা হতে পারে যে চর্চা করে, দক্ষতা চর্চা করে, তাহলে এটার লাস্টে কি আছে? ল ম ব নেই, তার মানে এটাও কিন্তু আসলে কোন টেন্স? এটা আসলে প্রেজেন্ট টেন্স। তা আমরা এতটুকু যেটাকে দেখলাম, আপনাদের যাদের এই অংশটি পছন্দ তারা চাইলে স্ক্রিনশট নিয়ে ক্রপ করে এই অংশটাকে রেখে দিতে পারেন। চলুন, স্ক্রিনশটের সময় শেষ, আমরা এটাকে ফিরে আসলাম। আমাদের যেটা মূল বিষয় থাকবে যে আমরা তো তাহলে বুঝে ফেলেছি আমাদের এতটুকু জানার মূল কারণ যে আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচারের ব্যাপারটা বুঝবো। তাহলে অলরেডি আমরা বুঝে ফেলেছি এই অংশটা প্রেজেন্ট হবে। তো আপনারা লম্ব ফরম্যাটের পরে এখন আমাদের কাজ হবে হচ্ছে আমরা যখন বড় ট্রান্সলেশনগুলো করতে যাব, বড় ট্রান্সলেশনগুলো করতে গেলে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে আমরা কোন অংশটা আগে খুঁজে বের করবো। আগে কি বাংলা খুঁজে বের করবো না আগে ইংলিশ খুঁজে বের করবো? লadies and gentlemen, আমরা বাংলাতে সাবজেক্ট বা অবজেক্ট কোনোটাই আগে খুঁজে বের করবো না। বাংলা বাক্যের ক্ষেত্রে বাংলা বাক্য থেকে যখন ট্রান্সলেট করতে যাব আমাদের প্রথম আমরা খুঁজে বের করবো ভার্ব। কেন আমরা ভার্ব খুঁজে বের করবো? সমস্ত প্রশ্নের উত্তর জানে হচ্ছে ভার্ব। তো সমস্ত প্রশ্নের উত্তর যদি ভার্ব জানে, আমরা ভার্বকে প্রশ্ন করলাম কে বা কারা দিয়ে, কে বা কারা প্লাস আমরা ভার্ব মানে প্রশ্ন করলাম। ভার্বটা কি? চর্চা করে।
আমার প্রশ্নটা হবে হচ্ছে কে বা কারা চর্চা করে। এই বাক্যটা যদি চর্চা করে না হয়ে ফর এক্সাম্পল আপনি বলেন আমি ঘুমাতে চাই, কে বা কারা ঘুমাতে চায়? আমি চাই। কে বা কারা চর্চা করে? স্বপ্নদর্শী শিক্ষার্থীরা চর্চা করে। তো তাহলে আপনাকে প্রথম বিষয় হচ্ছে যে বাক্যটি আছে সেই বাক্যটিতে দেখতে হবে যে কে বা কারা দ্বারা প্রশ্ন করে বুঝতে হবে যে কে আসলে মূলত সাবজেক্ট। কারণ অনেক সময় এমন হয় যে সাবজেক্টটা মাঝখানে থাকতে পারে, সো এই জন্য যাতে আপনি কনফিউজ না হন সেই জন্য এটা ব্যাপার। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কে বা কারা চর্চা করে? স্বপ্নদর্শী শিক্ষার্থীরা চর্চা করে। আমি সাবজেক্ট পেলাম। তো একটা সুন্দর সিস্টেম আছে যে সিস্টেমটার মাধ্যমে আমরা বাংলা থেকে ইংলিশ করতে পারবো। তো এই স্বপ্নদর্শী শিক্ষার্থী আমরা এখানে সবুজ কালি দিয়ে দিলাম যাতে আপনি আরো ভালো বুঝতে পারেন। তো এখানে প্রথম বিষয়টা হচ্ছে যে একটা ফরম্যাট আমরা ডেভেলপ করার চেষ্টা করি, বিখ্যাত একটা ফরম্যাট। এসএভি কাকে কি, আমি এই প্রশ্নতে পরে আসছি। এসতে হচ্ছে সাবজেক্ট, এতে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে যে অ্যাডভার্বগুলো সাধারণত আমাদের প্রায়ই হয়, যেগুলো আমাদের প্রায় ইউজ হয়। এটা অ্যাডভার্ব অফ টাইম আছে, অ্যাডভার্ব অফ আরো অনেক কিছু অ্যাডভার্ব আছে, কিন্তু যেগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয় আমরা সেগুলোর কথা বলছি মূলত। সাধারণত অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি এই জাতীয় বিষয়গুলো আমি এগুলো নিয়ে কথা বলছি। তো ধরেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা যদি বলি যে এই যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, নেভার, এভার এই জাতীয়, এটার একটা লিস্ট আমি আপনাদেরকে ক্যাপশনে দিয়ে দিব। আপনারা ক্যাপশনটা চেক করবেন এই ভিডিও শেষ করে, তাহলে আশা করছি আপনারা ওটা পেয়ে যাবেন। সো এখন আমরা ক্লাসে ফোকাস করি। সাবজেক্টের পর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপর ভার্ব, তারপর কাকে কি, তারপর বেশ কিছু প্রশ্ন থাকবে লাইক কোথা হতে। সে কোথা হতে বলতে সেটা আবার কেমন থাকবে? একটু গতি সংক্রান্ত থাকবে। কোথা হতে কোন দিকে, সেখানেও একটা গতি থাকবে। কোথা হতে কোন দিকে, কিভাবে, কার সাথে, এগুলো সব প্রশ্ন যেগুলো আমরা ভার্বকে করব, এবং এগুলোর মাধ্যমে আমাদের কাছে, আমি জায়গা না থাকার কারণে এখানে দিলাম, আপনি চাইলে আসলে এটাকে অ্যাক্সিডিয়ালে লিখতে পারেন। আমার যেহেতু স্পেস ছিল না এই জন্য আমি পাশাপাশি লিখেছি, আপনি চাইলে ভার্টিক্যালি এটাকে লিখতে পারেন। তাহলে চলেন আমরা প্রথমে জেনে নিই যে আমরা মূলত সাজাবো কি করে। আমি আপনাদেরকে ক্লাসের শুরুতেই বলেছি যে অনেক শিক্ষার্থীর সমস্যা হয় যে কোন অংশটা আগে দেবো কোন অংশটা পরে দেবো, সেটাতে আমরা একদম সবার শেষে আসবো এক্সক্লুসিভ পার্টটাকে। তার আগে আমরা দেখবো যে একটা স্ট্রাকচারে প্রথমে আমরা আগে একটা স্কেলেটন মানে বের করার চেষ্টা করি আর কি। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা সাবজেক্ট খুঁজে বের করেছি যে চর্চা করে, কে বা কারা চর্চা করে? স্বপ্নদর্শী শিক্ষার্থীরা চর্চা করে। তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যদি আমাদের এই পুরো বাক্যের ভিতর থাকে লাইক অলওয়েজ, জেনারেলি, রেগুলারলি, অকেশনালি, ক্যাজুয়ালি, ইউজুয়ালি, এই জাতীয় জিনিসগুলো যেটা আমরা অলরেডি ক্যাপশনে দিয়ে দিব আপনাদেরকে, এগুলো যদি কোনো কিছু থাকে সেগুলো সাধারণত সাবজেক্টের পরেই হয়। যেমন আমরা কখনো কিন্তু বলি না হি অলওয়েজ গোস টু স্কুল, না বলে আমরা কিন্তু কখনো ছোটবেলাতে বলতাম না হি গোস টু স্কুল অলওয়েজ, হি গোস টু অফিস অলওয়েজ, এভাবে বলতাম না, হি অলওয়েজ গোস টু অফিস। তার মানে সাধারণত সাবজেক্টের পরে দিলেই বেশি সুন্দর লাগে, যদিও বা এটা পরে না দিয়ে, সাবজেক্টের পরে না দিয়ে আর একটু দূরে দিলে ভুল হয়ে যাবে, ব্যাপারটা একেবারেও ওরকম না। কারণ সামটাইমস আমরা দেখি সামটাইমস কথাটা যদি সাবজেক্টের আগে হয় বেশি সুন্দর লাগে। সামটাইমস হি প্লেস ক্রিকেট আমরা বলি অনেক সময়। আবার আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে ফর এক্সাম্পল রেগুলারলি, এটা যদি আমাদের সাবজেক্টের পর ভার্ব হয়ে যায় তারপরে আসে, যেমন হি কামস হিয়ার রেগুলারলি, শেষে দিলে আরো বেশি সুন্দর লাগে। সো ইট ডিপেন্ডস। তো এটার কারণে একেবারে খুব মেজর লেভেলে ভুল হয়ে যায় ব্যাপারটা তা না। তো তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে সাবজেক্টের পরে যদি আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাই তাহলে সেটাকে বসাবো, কোন ক্রোনোলজিতে বসাবো সেটি একটি চার্ট বা সিস্টেম নিয়ে আমরা কথা বলছি। তাহলে সর্বদাই মানে কি? সর্বদাই বলতে হচ্ছে যে আমরা যেটাকে বলি যে অলওয়েজ। তাহলে আমরা একটা পেলাম, যেহেতু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির কথা আমাদের আছে, এস এ, আমরা সিরিয়াল ওয়াইজ যাব, পেলাম। তারপর ভার্বটা কি? আমরা অলরেডি পেয়েছি ভার্বটা যে চর্চা করে, এস এ ভি, আমরা এই তিনটা পেয়েছি। যে সিরিয়াল ওয়াইজ কিভাবে দেখেন এলোমেলো, কিন্তু সাবজেক্ট প্রথমে, তারপর এটা হলো, তারপর এদিকে আসলো, এবার এদিক সেদিক যাবে, সব কনফিউজ হওয়ার মতো এনাফ জিনিসপত্র আছে। হ্যাঁ, চাইলে আপনি একটু চেষ্টা করলেই কনফিউজ হয়ে যেতে পারবেন। তাহলে চলুন আমরা দেখি। এরপর আমরা প্রশ্ন করব। এই সমস্ত প্রশ্নগুলো যখন করব, তার এই প্রশ্নগুলো আমরা কাকে করব? ভার্বকে করব। এই সমস্ত প্রশ্নগুলো আমরা ভার্বকে করব। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কাকে প্লাস ভার্বটা কি চর্চা করে। আমার সাথে এভাবে প্রশ্ন করুন, কাকে চর্চা করে, কি চর্চা করে, কোথা হতে চর্চা করে, কোন দিকে চর্চা করে, কিভাবে চর্চা করে, কার সাথে চর্চা করে, কোথায় চর্চা করে, কখন, কেন চর্চা করে।
তাহলে এইভাবে আপনাকে বারবার বলতে হবে। তাহলে আমার সাথে বলে ফেলেন কাকে চর্চা করে, কি চর্চা করে, কোথা হতে চর্চা করে, কোন দিকে চর্চা করে, কিভাবে চর্চা করে, কার সাথে চর্চা করে, কোথায় চর্চা করে, কখন চর্চা করে, কেন কেন চর্চা করে, এইভাবে বারংবার বলে ফেলতে হবে কয়েকবার। আপনি ভিডিওটা পজ করে কয়েকবার এইভাবে বলে নেন, তাহলে আপনার আজকের ক্লাসটার বেনিফিটটা আপনি আরো বেশি নিতে পারবেন। তাহলে এইটা যখন হয়ে গেল, আমরা তাহলে একটু মোটামুটি মুখস্থ করে ফেলি যে এই কোয়েশ্চেনের মানে এই কোয়েশ্চেন করার যে ধরনগুলো আছে এটা কিভাবে আমরা কোয়েশ্চেনগুলো করব। তাহলে আপনার প্রথমে কি SAV কাকে কি, কোথা হতে, কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন। তাহলে এভাবে একটু মুখস্থ করে ফেলি। SAV কাকে কি, কোথা হতে কোন দিকে, SAV কাকে কি, কোথা হতে কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন। দ্রুত একটু মুখস্থ করে ফেললেন SAV কাকে কি, কোথা হতে কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন। আরো যদি দ্রুত পড়তে চান SAV কাকে কি, কোথা হতে কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন, এভাবে বারংবার পড়ে 10 বার মুখস্থ করে ফেলবেন এটা, সো দ্যাট আপনি ট্রান্সলেট করতে গেলে যাতে খুব দ্রুত আপনার ব্রেন আপনাকে এটা সাপোর্ট দিতে পারে। তাহলে আমরা যেটা বললাম যে SAV কাকে দিয়ে আমরা প্রশ্ন করব, কাকে চর্চা করে। প্রথমে আমরা খুঁজে বের করব যে ছোট্ট অংশটা ট্রান্সলেট করব। আমাদের বড় সমস্যা হয় বড় বড় বাক্যগুলো দেখলে বড়ভাবে আমরা ট্রান্সলেট করতে চাই, কিন্তু আমরা ট্রান্সলেট করার সময় একটু ছোট করে নিব, তারপর সেই অংশটাকে ট্রান্সলেট করব। তাহলে চর্চা করে কে বা কারা চর্চা করে সেটা তো আমরা অলরেডি পেয়েছি। কাকে চর্চা করে, কোনো কাকে বলতে কোনো ব্যক্তিকে, আমাদের কিন্তু বাংলায় সমস্যা রয়েছে, রহিমকে, করিমকে, অমুককে, তমুককে, এইরকম। যেমন আমি বললাম যে আমি অমুককে অপছন্দ করি, সো তাহলে আমি বললাম অমুককে, দ্যাট মিনস আই হেট, আপনি ওই ব্যক্তিটার নাম বললেন তাকে। তাহলে আমি অনেক রেসপেক্ট করি, আই রেসপেক্ট, আপনি সেটাও বলে ফেললেন। তাহলে একইভাবে হচ্ছে কোনো ব্যক্তিকে হবে। তো অনেক সময় অনেকে বলে ফেলে কাকে চর্চা করে, অনেকে বলে দক্ষতা চর্চা করে। আসলে দক্ষতা কোনো ব্যক্তি না, তো দক্ষতা হচ্ছে যে কি অনুশীলন করে। সো কি অনুশীলন করে যখন আপনি বলবেন তখন হচ্ছে আসলে দক্ষতা এইটার ব্যাপার চলে আসবে, যে কি অনুশীলন করে বা কি চর্চা করে, তখন হচ্ছে দক্ষতা চর্চা করে। কাকে কি, কোথা হতে, কোথা হতে বলতে ডান থেকে বামে, বাম থেকে ডানে, দক্ষিণ থেকে উত্তরে, উত্তর থেকে পশ্চিমে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, একটা লোকেশন বুঝাবে। ইট মাইট বি জিওগ্রাফিক লোকেশন অথবা যে কোনো লোকেশনই বা যে কোনো ধরনের ব্যাপার বুঝাবে। সো একটা প্লেস থেকে বা দিক থেকে, তাহলে কোথা হতে হতে পারে, কোন দিকে হতে পারে, এগুলো কিন্তু এই বাক্যের ভিতরে নাই, যে ডান থেকে বামে, বাম থেকে ডানে, উত্তর থেকে দক্ষিণে, এরকম কোনো কিছু কিন্তু নাই। তাহলে কোথাও থেকে এই বাক্যের মধ্যে আমরা খুঁজে পেলাম। যখনই আমি খুঁজে পাবো না তখনই আমি স্কিপ করে পরেরটাতে চলে যাব। কোন দিকে, আমি এই বাক্যে খুঁজে যেহেতু পেলাম না, আমি পরেরটাতে চলে যাব। কিভাবে অনুশীলন করে, আমরা এখানে অলরেডি পেয়েছি, এই যে স্বতঃস্ফূর্তভাবে অনুশীলন করে। কিভাবে অনুশীলন করে, স্বতঃস্ফূর্তভাবে, আমি কিন্তু পেলাম। কিভাবে, কার সাথে অনুশীলন করে, মনের মতো মানুষদের সাথে, আমি কিন্তু পেলাম। কার সাথে অনুশীলন করে, মনের মতো মানুষদের সাথে অনুশীলন করে। কোথায় অনুশীলন করে, একটা নির্দিষ্ট স্থানে অনুশীলন করে। কোথায় অনুশীলন করে, একটা নির্দিষ্ট স্থানে অনুশীলন করে। কখন অনুশীলন করে, আপনি স্পেসিফিক একটা টাইম আছে, প্রতিদিন অনুশীলন করে। কেন অনুশীলন করে, সফল পেশা নিশ্চিত করার জন্য অনুশীলন করে। দেখেন পুরো একটি বড় বাক্যকে আমি কয়েকটা সেগমেন্টে, এখানে কয়েকটা সেগমেন্ট করে ফেলেছি এখানে। সো এই জিনিসগুলোকে ভাগ ভাগ করে এখন আমরা ট্রান্সলেট করব। আমরা অলরেডি যেহেতু মুখস্থ করে ফেলেছি SAV কাকে কি, কোথা হতে কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন, আমি এটাকে মুছে দিচ্ছি। তার আগে একটা স্ক্রিনশট নেওয়ার টাইম দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পজ করে। আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলেছেন। চলুন এখন আমরা তাহলে দেখে ফেলি যে এই যে টোটাল অংশটা আমাদের গেল, এখন আমাদের ট্রান্সলেশনে পারা, যে একটা বড় বাক্যকে আমরা একটা ডেমো ট্রান্সলেশন করিয়ে দেখাচ্ছি কত ইজিলি করতে পারি। প্রথম হচ্ছে আমরা সাবজেক্ট পেয়েছি, কেন আমরা প্রথম হচ্ছে ভার্বকে জিজ্ঞাসা করেছি, ভার্বটা আমরা খুঁজে বের করেছি বাংলা বাক্যের শেষে, তারপর ভার্বকে প্রশ্ন করেছি সে প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। এই যে চর্চা করে, এটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট, কারণ লাস্টে যেহেতু ল ম ব নাই। তাহলে চর্চা করে কে বা কারা চর্চা করে, স্বপ্নদর্শী শিক্ষার্থীরা। বাংলাটা অনেক কঠিন কিন্তু ইংলিশটা অনেক সহজ। স্বপ্নদর্শী বলতে ভিশনারি, মানে যারা অনেক দূরের ব্যাপারটাকেও গেস করতে পারে কি কি লাগবে। ভিশনারি লার্নার্স আমরা বলেছি। কেন আমরা স্টুডেন্টস না বলে লার্নার্স বলেছি, কারণ স্টুডেন্টস বললে আমরা অনেক সময় ইউনিভার্সিটি বা এই জাতীয় কোনো কিছুতে আমরা ফ্রেমে বেঁধে ফেলি, বাট লার্নার্স হচ্ছে দে মাইট বি লার্নিং সামথিং অ্যাট দ্য এজ অফ 70, কারণ অনেকে এমন আছে যে আমাদের কাছে মনে হয় যে আই লাভ টু লার্ন সামথিং, সো ইট মাইট বি অ্যাট দ্য এজ অফ 70 or more than 70, বাট I love it and I can do it. So আপনি তাদেরকে যেহেতু ইনস্টিটিউশনালাইজড কোনো কিছু দিচ্ছেন, আপনি তাদেরকে স্টুডেন্ট বলতে পারবেন না, বেটার ইউ ট্রিট দেম অ্যাজ আ লার্নার। সো তাহলে ভিশনারি লার্নার্স আমি যদি চিন্তা ভাবনা করি যে যারা আসলে ছাত্র জীবন থেকেই হয়তো বা অনেক বেশি ফোকাস করে, তো ভিশনারি লার্নার্সদের কথা আমরা কি বললাম, যে এরপরে আমাদের সাবজেক্টের পরে আমাদের প্রথম কাজটা কি থাকবে,
অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি খোঁজা। পুরো বাক্যের মাঝে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি এগুলো কোনো কিছু আছে? আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সর্বদাই এই কথাটা আছে। সো যেটা ইংলিশ হচ্ছে অলওয়েজ, সো আমি এটাকে বসে দিলাম অলওয়েজ। আমার দুটো অংশ হয়ে গেল। এস এ ভি, আমাদের অংশটা কি ছিল? এস এ ভি কাকে কি? আমি আপনাদের সুবিধার জন্য আবার এখানে একটু লিখে রাখছি। হ্যাঁ, সো এস এ ভি কাকে কি? এস তো আমি পেয়েছি, সাবজেক্ট পেলাম, তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অলওয়েজ পেলাম, ভার্ব, ভার্বটা হচ্ছে চর্চা করা। চর্চা করা মানে হচ্ছে আসলে অনুশীলন করা, যেটাকে আপনি বলতে পারেন প্র্যাকটিস। এখন আপনার ব্যাপারটা হচ্ছে এটা প্র্যাকটিস হবে না প্র্যাকটিসেস হবে? যারা একেবারে বেসিক লেভেল থেকে চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য বলছি, দে গো অথবা দে গোস কোনটা হয়? আপনারা অনেকেই খেয়াল করেন বা না করেন, আপনি নর্মালি বুঝতে পারেন যেটা দে গো হবে, দে গোস কোনোভাবে হওয়ার সম্ভাবনা নেই, কারণ দে হচ্ছে একের অধিক, যেটা হলে পরে এস বা ইএস যুক্ত হয় না। তো একইভাবে দে গো হতে পারে, দে অ্যাপ্লাই হতে পারে, দে প্লে হতে পারে, দে রান হতে পারে, দে সেন্ড ইমেইল হতে পারে, অনেক কিছু হতে পারে। তো ঠিক একইভাবে যেহেতু এটা একের অধিক, লার্নার্সও একের অধিক, সো এক্ষেত্রেও এস বাই এস হবে না, প্র্যাকটিস শুধু প্র্যাকটিসই থাকবে। আপনাদের অনেক কাছে এখন মনে হচ্ছে আচ্ছা এটা কি প্র্যাকটিস এস ই হবে না প্র্যাকটিস সি হবে? দেখেন আমাদের অনেক বেশি কনফিউশন হয়, কারণ ব্রিটিশরা যুদ্ধ করেছে, আমেরিকানরা যুদ্ধ করেছে, প্রত্যেকে তাদের মতো করে স্বাধীন হয়েছে, মাঝখানে পড়ে গেছি আমরা, ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে 190 বছর, আমেরিকানরা আমাদেরকে প্রযুক্তির মাধ্যমে ডমিনেট করছে। আমরা আসলে মাঝখানে পড়ে গিয়ে আমরা কনফিউজড হয়ে গেছি যে কোন ফরম্যাটটা আমাদের আসলে ফলো করা উচিত। সেটাতে কোনোই সমস্যা নেই, ইটস অলরাইট, তবে আপনি যে কোনো একটাতে যদি ফোকাস করেন তাহলে ভালো হয়। বাট এটা নিয়ে খুব বেশি কনসার্ন হওয়ার কোনো কিছু নাই, কারণ আপনি চাইলেও আসলে আমরা নেটিভ স্পিকার হতে পারবো না, আমরা নেটিভ স্পিকার অনেক কাছাকাছি চলে যেতে পারি, কিন্তু নেটিভ স্পিকার বা নেটিভ রাইটার আমাদের জন্য হওয়া খুব কঠিন এবং ইম্পসিবল যদি আপনি 12-13 বছরের পরে শুরু করেন জার্নিটা। হ্যাঁ, সায়েন্টিফিক কিছু ব্যাপার আছে। তো আমরা বললাম প্র্যাকটিস, তাহলে এখন আমেরিকানরা যেহেতু ব্রিটিশরা বলছে এটা হচ্ছে ভার্ব, এসিটা ভার্ব আর সিটা হচ্ছে নাউন, আর আমেরিকানরা বলছে দুইটাই, সিটা এটা নাউনও হতে পারে ভার্বও হতে পারে। তো আমরা আমেরিকানটাই বেশি চিন্তা করি, কারণ আমেরিকানরা অনেক কিছু সিম্পলিফাই করে ফেলে গ্রামারের ক্ষেত্রে। সো আমরা যেটা বলছি যে ভিশনারি লার্নার্স অলওয়েজ প্র্যাকটিস, কাকে প্র্যাকটিস করে? এই যে চর্চা করে, কাকে চর্চা করে? এই বাক্যে নাই। কি চর্চা করে? দক্ষতা চর্চা করে। দক্ষতার ইংলিশ কি? শুধু অতটুকুর ইংলিশ, এই দক্ষতা এতটুকুর ইংলিশ শুধু কি? স্কিলস। কি চর্চা করে? স্কিলস চর্চা করে। আচ্ছা, কোথা হতে চর্চা করে? কোথা হতে কি আমাদের মাঝে আছে? কোথা হতে নেই। কোন দিকে চর্চা করে? বাক্যের মধ্যে নেই। কোথা হতে কোন দিকে? কিভাবে চর্চা করে আছে? হ্যাঁ, আমরা অলরেডি পেয়েছি, স্বতঃস্ফূর্তভাবে চর্চা করে। স্বতঃস্ফূর্তভাবে ইংলিশ কি? সুন্দর একটা ইংলিশ আছে, স্পন্টেনিয়াসলি। এর থেকে সুন্দর ইংলিশ মনে হয় স্বতঃস্ফূর্তভাবে এর ক্ষেত্রে হয় না। আপনারা অনেকে চিন্তা ভাবনা করছেন যে হ্যাঁ উইলিংলি দিতে পারি কিনা। হ্যাঁ দিতে পারেন, বাট স্পন্টেনিয়াসলিটা অনেক বেশি ফিট করে এখানে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি ভিশনারি লার্নার্স অলওয়েজ প্র্যাকটিস স্কিলস স্পন্টেনিয়াসলি, কিভাবে? তাহলে আমাদের কয়েকটা ব্যাপার থাকলো, কি কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন, তাই না? কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন। তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমাদের কাছে গেছে। কার সাথে? কার সাথে? মনের মতো মানুষদের সাথে। যে কোনো কিছু সাথে বললে আমরা আসলে উইথ দিয়ে বুঝাই, আর মনের মতো মানুষ বলতে হচ্ছে আসলে লাইক মাইন্ডেড পিপল। হ্যাঁ, উইথ, শুধু এতটুকুরই ইংলিশ করব, যতটুকু আমাদের এখানে আছে ভাগ করে নিয়েছি, এতটুকুরই শুধু ইংলিশ করব, উইথ লাইক মাইন্ডেড পিপল। আচ্ছা, খুবই ভালো কথা যে আমরা নিজেদের মনের মতো মানুষের সাথে আমরা প্র্যাকটিস করব। তো তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে কিভাবে, কার সাথে, কোথায় অনুশীলন করব বা কোথায় চর্চা করব? একটা নির্দিষ্ট স্থানে আমরা পেয়েছি, একটা নির্দিষ্ট স্থানে। এই যে কোন একটা নির্দিষ্ট স্থানে হচ্ছে যে আমরা যদি বলি একটা নির্দিষ্ট স্থান হচ্ছে স্পেসিফিক, আপনি যদি বলেন আ স্পেসিফিক প্লেস, কিন্তু এটা মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্থান। কিন্তু আপনি যখন বলছেন একটা নির্দিষ্ট স্থান এ, এই এ এক্সট্রা যেটা বলছেন এটার জন্য একটা প্রিপোজিশন হয়। যেমন ঢাকায় আপনি বলেন আমি নোয়াখালীতে, এই যে এক্সট্রা কিছু জিনিস যোগ করছেন, এটার কারণে আপনি বলছেন আমি রংপুরে, এই যে এক্সট্রা এ যোগ করছেন, এইটার কারণে আসলে ইংলিশে প্রিপোজিশন হয়। তাহলে সেক্ষেত্রে আই স্পেসিফিক প্লেস এ, স্থান এ, যেহেতু স্পেসিফিক প্লেসের আগে কি বসাবো আমরা? অ্যাট বসাবো। তাহলে সেক্ষেত্রে কি হবে?
অ্যাট আ স্পেসিফিক প্লেস গেল, কোথায়, কিভাবে, কার সাথে, কোথায়, কখন অনুশীলন করে, আমরা অলরেডি পেয়েছি প্রতিদিন অনুশীলন করে। প্রতিদিনের ইংলিশটা এভরিডে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই 99% ইংলিশ গ্র্যাজুয়েটদেরকে আমি দেখেছি যে তারা এভরিডেটাকে একসাথে করে এভাবে লেখে। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকে এভাবে লেখে যে এভরিডেটা একসাথে লেখে। একদম 99% ইংলিশ গ্র্যাজুয়েটরা এইটা ভুল করে যে এভরিডেটা একসাথে লেখে। দেখেন এভরিডে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, তবে দুইটার ক্ষেত্রে দুটো আলাদা আলাদা মিনিং আছে। সেটা আমাদের আরেকটা ভিডিওতে আপনারা আমাদের পেজেই পেয়ে যাবেন, যেটা আলাদা একটা ভিডিও আছে যে এভরিডে যখন একসাথে হয় তখন এক ধরনের মিনিং, যখন আলাদা আলাদা হয় তখন আলাদা ধরনের মিনিং। সো আমরা এখন এটাকে ডিটেইল করছি না, আপনারা জাস্ট দেখে যান। অ্যাট আ স্পেসিফিক প্লেস এভরিডে মানে কোথায় কখন অনুশীলন করে, কখন অনুশীলন করে এবং কেন অনুশীলন করে। তো কখন অনুশীলন করে? প্রতিদিন অনুশীলন করে। কেন অনুশীলন করে? সফল পেশা নিশ্চিত করার জন্য। আমি আবারও আপনাদেরকে বলছি, প্রথমে আমরা বের করে নিলাম হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে যে এসএফি কাকে কি, কোথা হতে কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন, এই সিরিয়ালে আমরা কিন্তু করে যাচ্ছি। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে কখন অনুশীলন করে? প্রতিদিন অনুশীলন করে। কেন অনুশীলন করে? সফল পেশা নিশ্চিত করার জন্য। কোনো কিছু যদি উদ্দেশ্য বুঝায়, কোনো কিছু যদি আপনি কোনো কিছু করার জন্য বা উদ্দেশ্য এরকম কোনো কিছু বুঝায়, তাহলে সেই বাক্যগুলো আপনারা করতে পারেন টু দিয়ে, ইন অর্ডার টু দিয়ে, টু দিয়ে করতে পারেন, ইন অর্ডার টু দিয়ে করতে পারেন, তারপর আপনি সেক্ষেত্রে ফর দিয়ে করতে পারেন, অথবা আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের আপনি কথাবার্তা বলতে চান তাহলে উইথ আ ভিউ টু। যাই করেন না কেন, যখন আপনি ফর বা এইটা করেন তখন এটার পরে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, কারণ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে সাধারণত আইএনজি হয়ে যায়। প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, যেমন বিফোর কাম না হয় বিফোর কামিং, ফর অ্যাপ্লাই না হয় ফর অ্যাপ্লাইং, ফর ট্রাই না হয় ফর ট্রাইং, রাইট, এরকম হয়। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এভরি ডে, কিন্তু নর্মালি ইনফিনিটিভ টু এর পর তো ভার্বের বেস ফর্ম হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি যদি বলি খেলার জন্য তাহলে আমি বলতে পারি টু প্লে। আমি যদি বলি অ্যাপ্লাই করার জন্য টু অ্যাপ্লাই। আমি যদি বলি ইমেইল পাঠানোর জন্য টু সেন্ড ইমেইল। তবে যাই করেন না কেন, পাঠানোর জন্য, পাঠানোর উদ্দেশ্যে যাই বলেন না কেন, আপনি এটা সিম্পলি টু দিয়ে করে ফেলতে পারবেন। তো এই সব কিছুর মধ্যে আমার কাছে মনে হয় যে এই চারটাই আপনি যেহেতু ইউজ করতে পারবেন, তবে সিম্পলের ভিতরে গর্জিয়াস হয় হচ্ছে ইন অর্ডার টু। তো জায়গা সেভ করার জন্য আমি এখানে টুটাই ব্যবহার করছি। তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন হচ্ছে সফল পেশা নিশ্চিত করার জন্য। তার মানে নিশ্চিত করাটা হচ্ছে এখানে মেইন ব্যাপার, নিশ্চিত করার জন্য। তাহলে আমি যদি খেলার জন্য হয় টু প্লে, অ্যাপ্লাই করার জন্য হয় টু অ্যাপ্লাই, নিশ্চিত করার জন্য হচ্ছে টু নিশ্চিত করা। নিশ্চিত করার ইংলিশ আপনারা লিখতে পারেন এনশিওর লিখতে পারেন, এটাকে আপনি অ্যাশিওর লিখতে পারেন, আপনি এটাকে সিকিউরও লিখতে পারেন। হোয়াট এভার ইউ লাভ টু ডু, দ্যাটস অল রাইট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এতটুকু মোটামুটি আমি এই অংশটা মুছে দিচ্ছি, যে আপনি চাইলে চারটাই করে ফেলতে পারেন, পরে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওখান থেকে ভিডিওটাকে পজ করে। তো আমরা যেটা বলছিলাম টু এনশিওর, এই অংশটাকে আমরা মুছে দিলাম। কি এনশিওর করার জন্য? টু এনশিওর সফল পেশা, আ সাকসেসফুল পেশা। এটা পেশার থেকে বড় বিষয় হচ্ছে সাকসেসফুল পেশা না বলে আপনি যখন ক্যারিয়ার বলবেন তখন মনে হচ্ছে জানি এটাই তো বাংলা। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে মানে এটা হচ্ছে সৌদি আরবের ওই ঘটনার মতো, যে সৌদি আরবে গিয়ে এক বাঙালি সে চিন্তা করেছে যে কি অবস্থা ওখানে, ওখানে লোকজন কি ভাষায় কথা বলে, সবই আসলে তারা আরবিতেই কথাবার্তা বলে, তাহলে আজানটা বাংলাতে দেয়। ঠিক সেরকম একটা অবস্থা হয়েছে যে ক্যারিয়ারটাই আসলে মনে হচ্ছে ভালো, পেশাটাই মনে হচ্ছে যে একটা কেমন যেন, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে আমাদের পুরো বাক্যটা দাঁড়ালো, যারা মনে করছেন এখান থেকে শেষ, যে আমার পুরো বাক্যটা হয়ে গেছে, নো, এখান থেকে আমাদের শুরু, যে আমরা এটাকে আরো কতভাবে বাক্যটাকে করতে পারি এবং আমাদের কনফিউশনের জায়গাটা এড়ানোর জন্য আগামী 5 থেকে 6 মিনিট সবথেকে গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমি যদি পুরো বাক্যটাকে একবার সামারাইজ করি, আমরা কিভাবে বাক্যটা করলাম, যে পুরো একটা বড় বাংলা বাক্য যখন আমরা দেখলাম তখন আমরা প্রথমে তার সাবজেক্ট অবজেক্ট কোনো কিছু খুঁজে বের না করে আমরা ভার্ব খুঁজে বের করলাম। চর্চা করেটা হচ্ছে ভার্ব, বাংলা বাক্যে যেটা যতগুলো ভার্ব থাকে তার মধ্যে শেষে যেটা থাকে সেটা হচ্ছে মূল ভার্ব। তো চর্চা করে আমাদের প্রশ্ন হচ্ছে কে বা কারা চর্চা করে, এক্স ওয়াই জেড যেই থাকুক না কেন, যে স্বপ্নদর্শী শিক্ষার্থীরা এখানে আছে তারা হচ্ছে চর্চা করে, তাহলে তারা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাদের একটা ফর্মুলা আছে যেটা আমরা ক্লাসের শুরুর দিকে বলেছিলাম, যে এসএভি কাকে কি, কোথা হতে কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন, এটা ক্রোনোলজিক্যালি আমরা মেইনটেইন করব। তাহলে আমরা প্রথমে যেটা করেছি
আমরা প্রথমে সাবজেক্টটাকে খুঁজে বের করেছি, সাবজেক্টটাকে বসিয়েছি ভিশনারি লিডার্স এস এ, তারপর আমরা এ খুঁজে বের করেছি মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা অলওয়েজ ছিল আমরা এখানে দিয়েছি, ক্যাপশনে এসএভির মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ডিটেলগুলো আপনারা পাবেন। তারপর আমরা ভার্ব বসিয়েছি যে ভার্বটা কি চর্চা করে, তো চর্চা করে ইংলিশ কি প্র্যাকটিস, কাকে চর্চা করে নেই, সো আমরা স্কিপ করে পরেরটাতে চলে গেছি। কি চর্চা করে, দক্ষতা চর্চা করে, দক্ষতার ইংলিশ কি স্কিলস। কাকে কি কোথা হতে চর্চা করে, কোথা হতে বাংলা বাক্য এখানে নেই, সো বাদ। তাহলে কাকে কি কোথা হতে কোন দিকে, কোন দিকেও এখানে নেই, সো এটাও আমরা স্কিপ করলাম। কিভাবে চর্চা করে, কিভাবে ইংলিশ হচ্ছে স্বতঃস্ফূর্ত, আমরা কিভাবে আমরা পেয়েছি হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, সেটার ইংলিশ হচ্ছে স্পন্টেনিয়াসলি। কার সাথে চর্চা করে, মনের মতো মানুষের সাথে, মনের মতো মানুষের এতটুকু ইংলিশ কি উইথ মনের মতো মানুষ মানে লাইক মাইন্ডেড পিপল। তারপর হচ্ছে যে কোথায় অনুশীলন করে বা কোথায় চর্চা করে, স্পেসিফিক স্থান এ, এটা স্পেসিফিক প্লেস আমরা করেছি, অতটুকু ইংলিশে শুধু করেছি। কখনো অনুশীলন করে বা চর্চা করে, প্রতিদিন চর্চা করে, তার মানে এভরি ডে, যেটা এভরি ডে এর একটা ব্যাখ্যা আমরা দিয়েছিলাম, আলাদা আলাদা হবে, এটা মাঝখানে স্পেস হবে। আর কেন চর্চা করে, সফল পেশা নিশ্চিত করার জন্য, কোনো কিছু উদ্দেশ্য থাকলে আমরা টু দিয়ে কিভাবে করি একটু আগে দেখিয়েছি। এইটা গেল বাক্য। এখন আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে আচ্ছা আমি কি এই টু যুক্ত অংশটা, এখন কি আপনাদের কাছে এই পুরো বাক্যটা এত ট্রান্সলেট করা কঠিন মনে হচ্ছে? এভাবে আপনি যদি আরো 5টা-7টা বাক্য ট্রান্সলেট করেন আপনি দেখবেন আপনার কত পরিমাণ স্কিল ফাস্ট হয়ে যাচ্ছে। অনেকের কাছে মনে হতে পারে একটা বাক্য করতে যদি আমাদের 20 মিনিটসের মতো লেগে যায় তাহলে তো মুশকিল। এটা আপনি এখন শিখছেন, বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন ইট উইল টেক অ্যারাউন্ড 2-3 মিনিটস ইনিশিয়ালি, বা 3 মিনিট, 4 মিনিটস, 5 মিনিটস লাগতে পারে। আস্তে আস্তে চর্চা করতে করতে এটা লেস দ্যান 2-3 সেকেন্ডস আপনার ব্রেনে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আপনি কিভাবে করবেন সেটা চর্চার উপরে আরো বেশি ফাস্ট হবে। তো আমাদের বিষয় হচ্ছে যে টু এনশিওর আ সাকসেসফুল ক্যারিয়ার। অনেকের প্রশ্ন যে স্যার এইটাকে কি আমি সামনে নিয়ে আসতে পারতাম না এই অংশটা? হ্যাঁ, আপনি এই অংশটাকে সামনে নিয়ে আসতে পারতেন। সেটা শর্ত কি ছিল? আপনি যদি সামনে নিয়ে আসেন, শর্ত ছিল আপনি একটা কমা দিতে পারেন, একটা কমা দিয়ে এটাকে সামনে হালাল করে ফেলতে পারেন। তাহলে আপনি বলতে পারেন টু এনশিওর আ সাকসেসফুল ক্যারিয়ার, কমা ভিশনারি লিডার্স অলওয়েজ প্র্যাকটিস স্কিলস ডট ডট ডট, যা আছে, তবুও বাক্যটা হয়ে যাবে। এখন আপনি বললেন যে শুধু কি এইটাই যাবে? আমার তো অনেকের চিন্তা ভাবনা, আমি যদি চাই একটা স্পেসিফিক প্লেসটা সামনে নিতে পারলে আমার কাছে ভালো লাগে। সামনে কোন অংশটা নিতে পারবো? প্রেপোজিশন যুক্ত যে অংশটা আছে অথবা ইনফিনিটিভ টু যুক্ত যে অংশটা আছে ওটাকে চাইলে আমরা সামনে নিতে পারবো। চলুন আমরা বক্স করি ওই অংশগুলো। প্রেপোজিশন যুক্ত অংশ এখানে কোনটা কোনটা আছে? যেমন উইথ লাইক মাইন্ডেড পিপল, অ্যাট আ স্পেসিফিক প্লেস। তারপর ইনফিনিটিভ টু দ্বারা কি আছে? টু এনশিওর। আর আরেকটা অংশ আছে যে এভরিডে। এভরিডে আগে একটা প্রেপোজিশন আছে এই জায়গাটাতে, যেটাকে আমরা বলি নো প্রেপোজিশন, যে কোনো প্রেপোজিশন কিছু কিছু জায়গায় বসে না। যেমন আপনি যদি বলতেন প্রত্যেকদিন সকাল, তাহলে আপনি এভরি মর্নিং বলতেন, তার আগে কিন্তু কোনো ইন অন অ্যাট কোনো কিছু বসলো না। কিন্তু আপনি যদি এটাকে বলে ফেলতেন যে শুধু সকাল, তখন কিন্তু ইন দ্য মর্নিং হতো, তার মানে সামনে একটা ইন বসলো। আপনি যদি বলতেন দুপুরবেলা, তাহলে আপনার অ্যাট নুন হতো, সামনে একটা অ্যাট বসতো। কিন্তু আপনি যখন বলছেন প্রতি দুপুর, তখন এভরি নুন, তার আগে হচ্ছে না, তার মানে এভরি, নেক্সট, তারপর লাস্ট, এগুলোর আগে সাধারণত ইন, অন, অ্যাট এগুলো বসে না। এটা প্রিপোজিশনের রুল, সেটা আমরা প্রিপোজিশনের কোনো এক ক্লাসে দেখব। তো এই 4টা জিনিস হচ্ছে যেটা প্রিপোজিশনে একটা যুক্ত আছে বা ইনফিনিটিভ টু যুক্ত আছে। আপনি চাইলে এটাকে সামনে নিতে পারবেন, একটা অংশকে সামনে নিয়ে যাবেন, একটা কমা দিয়ে শুধু বুঝাবেন এটা আপনি এখান থেকে টেনে নিয়ে এসেছেন, দ্যাট উইল বি অল রাইট। এখন আপনাদের প্রশ্ন, সবই তো বুঝলাম, কিন্তু আমার তো মন চায় যে আমি 2টা অংশ টেনে নিয়ে যাব সামনে, দ্যাটস অলসো হালাল। ঠিক আছে, সেটা কিভাবে হালাল? আপনি চাইলে এই 2টা অংশকে সামনে নিয়ে গেলে সেক্ষেত্রে 2টা অংশকে সামনে নিয়ে চাইলে একটা কমাও দিতে পারেন, 2টা অংশকে সামনে নিয়ে চাইলে আপনি 2টা কমা দিতে পারেন, 3টা অংশকে সামনে নিয়ে গেলে আপনি 3টা কমা দিতে পারেন, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা। লাইক আপনি বললেন যে টু এনশিওর আ সাকসেসফুল ক্যারিয়ার, কমা উইথ like-minded people, comma at a specific place, comma তারপরে আপনি দেখা যাচ্ছে যে আপনি বললেন এভরিডে ভিশনারি লার্নার্স অলওয়েজ প্র্যাকটিস, এটা ওটা, তাও হয়ে যাবে, তবু ভুল হবে না। কিন্তু আমাদের বারংবার আমি বলেছি যে ট্রান্সলেট করতে গেলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা ইংলিশ শিখতে গেলে বড় সমস্যাটা হয় যে আমরা খালি চিন্তা করি কোনটা ভুল হবে, কোনটা ভুল হবে, কোনটা ভুল হবে। কিন্তু আমাদের শিখতে গেলে আসলে খেয়াল রাখা দরকার কিভাবে চেষ্টা করলে আসলে ভুল হবে না, ভুল অ্যাভয়েড করাটা জরুরি।
ঠিক আছে? তো ব্যাপারটা হলো যে আপনি যখন ইংলিশটাকে শিখতে যাচ্ছেন বা ট্রান্সলেট করতে যাচ্ছেন, আমরা যখন ফোকাস করি কোনটা ঠিক হবে এটাতে, তখন আমাদের লার্নিং প্রবলেম হয়। আমাদের বাংলাদেশের লার্নিং সিস্টেমে খুব একটা বড় প্রবলেম হয় হচ্ছে বেশিরভাগই আমরা এমনভাবে ফোকাসড হই যে লাইক কোনটা সঠিক, কারেক্ট আনসার কোনটা সঠিক হবে এইটার দিকে ফোকাস করি, চারটা যদি অপশন থাকে। কিন্তু আসলে সিস্টেমটা হওয়া উচিত ইলিমিনেশন প্রসেস। এই চারটার মধ্যে কোন তিনটা হবে না, তারা কেন হবে না, এভাবে যদি আপনি লার্নিংকে ফোকাস করেন, তখন একটা সময় পরে যে দেখবেন আপনার অনেক ডিটেইলড ইনফরমেশন আছে, যে কোনো একটা আননোন টাইপের কোনো কোয়েশ্চেন বা ট্রান্সলেশন বা কোনো কিছু, যে কোনো কিছু আপনার লার্নিং এর রিলেটেড আসলে আপনি সেটাকে টেক কেয়ার করতে পারবেন এবং খুব সফটলি ম্যানেজ করে আবার সেখান থেকে আনসার বের করে আনতে পারবেন। কিন্তু আমরা যখন প্রথমে কারেক্ট আনসার বেসড বা ওই ফোকাস হয়ে যাই, তখন হঠাৎ করে যখন একটু চেঞ্জ হয়ে যায় আমরা কনফিউজড হয়ে যাই। তো এই জন্য ইলিমিনেশন প্রসেসে শিখবেন, এটা কেন নয়, এটা কিভাবে নয়, এটা ডিটেইলিং দরকার। তো তাহলে আমরা বললাম যে এই এতভাবেও আমরা চাইলে সামনে নিয়ে এসে বাক্যটা করতে পারি এবং তাতেও ভুল হবে না, দ্যাট উড বি অল রাইট। তাহলে আজকে আমরা দেখলাম যে একটা বাক্য আরো কতভাবে করতে পারি। এখন আপনাদের কাছে মনে প্রশ্ন আসতে পারে যে আসলে আরো কতভাবে হতে পারতো। আমি দেখতে চাই যে যারা আজকে পুরো ক্লাসটা করেছেন তারা এই প্রত্যেকটা বাক্য, একটা করে বাক্য আরো কতভাবে হতে পারে। ফর এক্সাম্পল, একটা হতে পারে ভিশনারি লার্নার্স যেটা আমি লিখেছি, আর একটা হতে পারে টু কমা দিয়ে এই টু এনশিওর আ সাকসেসফুল ক্যারিয়ার কমা, তারপর বাকি অংশটা। একটা হতে পারে উইথ লাইক মাইন্ডেড পিপল কমা, বাকি অংশটা। একটা হতে পারে অ্যাট আ স্পেসিফিক প্লেস কমা, ভিশনারি লার্নার্স বাকি অংশটা। এরকম করে যতগুলো হয়, তবে এভরিডে সামনে নিলে কমা হবে না, কারণ এখানে প্রিপোজিশনটা ভিজিবল না। প্রিপোজিশন বা ইনফিনিটিভ টু যদি ভিজিবল হয় তখন আপনি কমা দেবেন, যদি ভিজিবল না হয় কমা দেবেন না। এভরিডের আগে ভিজিবল না, দেখা যাচ্ছে না, সো এখানে আপনি সামনে নিলে কমা দেবেন না। তো এভাবে যতভাবে এই বাক্যটা সম্ভব আপনারা যদি সত্যিকার অর্থেই বুঝে থাকেন, তাহলে আসলে কমেন্ট সেকশনে আপনারা এটাকে জানিয়ে দিন এবং আমি দেখতে চাই যে কারা কারা আসলে সঠিকভাবে এটা করেছেন, এবং আপনি আরো বেশি শেয়ার করেন যাতে আপনার পরিচিতরাও এটা থেকে অনেক বেশি লার্নিং পায়। তো আজকে আমরা দেখলাম যে কত সহজে আমরা বড় বড় বাক্যকে ভেঙে ছোট করে আমরা ট্রান্সলেট করতে পারি। আপনি যদি এটা এনজয় করে থাকেন, বারংবার প্র্যাকটিস করেন, এবং আপনারা আরো বেশ কিছু বাক্য বড় বড় দেখে বেশ কিছু বাক্য আপনারা চাইলে নিউজ পেপার থেকে ছবি তুলে দিয়েন না, ঠিক আছে? এইরকম যদি কোনো বাক্য থাকে তাহলে সেটাকে আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দেন। আমরা অবশ্যই এটাকে ট্রান্সলেট করে দিব না, তবে যে সকল লার্নাররা অনেক বেশি ট্রান্সলেট করতে চায় তারা যাতে অনেকগুলো বাক্য পায়। সো স্কিল ডেভেলপ করতে থাকুন। আমরা বিশ্বাস করি স্কিল সিকিউরস সাকসেস। সো আপনার স্কিল আপনার সাকসেসকে সিকিউর করুক। আল্লাহ হাফেজ, টাটা।